তো আগের ভিডিওতে আমরা কি দেখলাম যে আমাদের যে ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে সবসময় আমরা কি ট্রাই করছি যতটা সম্ভব হাই ভোল্টেজে আমরা করার চেষ্টা করছি। তা এই হাই ভোল্টেজের দরকারটা কি পড়ে আমরা কেনই বা হাই ভোল্টেজ, আমরা তো 11 কেভি জেনারেট করে পুরোটা 11 কেভিতে করতে পারতাম, বা 220 ভোল্টও পুরো ট্রান্সফরমারই দরকার পড়তো না। এটা তো মনে হতে পারে যে 220 ভোল্টে তৈরি করবো, 220 ভোল্টে আমি ইউজ করবো, তো ট্রান্সফরমারের কোনো দরকার পড়বে না। কিন্তু হাই ভোল্টেজ কেন ইউজ করি, তো প্রবলেমটা কোথায় হয়, লো ভোল্টেজে ট্রান্সমিশনে প্রবলেমটা কোথায় হয়, তো সেটা আমরা ডিসকাস করব। অ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ ট্রান্সমিশন। তো ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কী থাকে, এরকম আমাদের কী থাকে, এরকম টাওয়ার থাকে, এরকম টাওয়ার থাকে, রাস্তার ধারে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যাওয়ার সময় এইভাবে টাওয়ার থাকে। তো এগুলোতে কী থাকে, এরকম করে তার কানেক্টেড থাকে, এরকম করে তার এইভাবে আমার এই তার দিয়ে কারেন্ট ফ্লো হয়। তো কারেন্ট ফ্লোর জন্য আমরা জানি কি তার লাগে, এবার তারের মধ্যে কতটা কারেন্ট যাবে তার কিসের উপর ডিপেন্ড করে না, কি পরিমাণ ফ্রি ইলেকট্রন রয়েছে তার উপর ডিপেন্ড করে। এগুলো আমরা বেসিক অফ সার্কিট থিওরিতে ফার্স্ট ভিডিওতে আমরা এগুলো পড়েছি। তো একটা তার এর ক্রস সেকশান যদি বেশি হয় আর একটা যদি ক্রস সেকশান কম হয়, যদি দুটো সেম মেটেরিয়াল হয়, দুটোই কপার বা দুটোই অ্যালুমিনিয়াম হয়, তাহলে যেটার ক্রস সেকশান বেশি এখানে আমি বেশি কারেন্ট ফ্লো করাতে পারবো, যেটা ক্রস সেকশান কম সেখানে কম কারেন্ট ফ্লো করাতে পারবো। এবার এটা কিসের উপর ডিপেন্ড করে ক্রস সেকশানটা কম বেশি, কারণ ক্রস সেকশান কম হলে কী হয়, রেজিস্ট্যান্স বেশি হয়, ক্রস সেকশান বেশি হলে রেজিস্ট্যান্স কম হয়। রেজিস্ট্যান্স বেশি হওয়া মানে ওখানে যদি বেশি কারেন্ট ফ্লো করাই আমার কী হবে, I² যে হিট জেনারেট করবে বা লসটা হবে সেই হিটিং এফেক্টটা অনেক বেশি হবে। তাহলে এখানে হিটিং এফেক্ট যদি সেম কারেন্ট এখানেও আই দিই, এখানেও আই দিই, এখানে যেহেতু রেজিস্ট্যান্সটা বেশি, এখানে যেহেতু রেজিস্ট্যান্সটা কম, এখানে কী হবে, হিটটা বেশি হবে, এখানে হিটটা কী হবে, কম হবে। তা হিট বেশি হওয়া মানে একটা লিমিটের পরে কী হবে, এত গরম হয়ে যাবে এই তারটা যে তারটা কেটে যাবে বা গলে যাবে তারটা। তাহলে এখানে কি বোঝা গেল যে লিমিটেশান রয়েছে, একটা তারে কতটা কারেন্ট যাবে তার ক্রস সেকশানের উপরে তার কারেন্টের লিমিটেশান রয়েছে। তো আমরা যখন এরকম ট্রান্সমিশন লাইনের কারেন্ট ফ্লো করাবো তখন আমাকে দেখতে হবে কোন ক্রস সেকশানে বা কোন সাইজের আমি তার নিচ্ছি, কত mm² বা সেন্টিমিটার² যেই ইউনিটেই থাকুক বা মিটার² যেই ইউনিটেই থাকুক। তো অনেক সময় SWG-তে থাকে বা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজেও থাকে, তো কোন সাইজের আমি তার নিচ্ছি সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তো এই তারের সাইজের উপর ডিপেন্ড করে আমাকে কি করব, আমরা ভোল্টেজ কারেন্টটাকে চয়েস করব। সেই কারেন্টটা চয়েস করার জন্য আবার কি আমাকে ভোল্টেজ চয়েস করতে হবে। তা সেই ডেরিভেশনটা এখন আমরা দেখব। তো আমরা কি জানি, পাওয়ার ইকুয়াল টু V/I, এটা জানি। তাহলে ধরে নিলাম প্রথমে পাওয়ার ভোল্টেজ ছিল V কোনো একটা সিস্টেমে, সেখানে কারেন্ট যাচ্ছিল I আর পাওয়ার যাচ্ছিল P। তো যে পাওয়ারটা ফ্লো হচ্ছে পাওয়ারটাকে আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, সেম পরিমাণ পাওয়ার ফ্লোয়ের উপরে আমরা দেখবো হাই ভোল্টেজ করলে আমার অ্যাডভান্টেজগুলো কী কী হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে পাওয়ার যাচ্ছে P, পাওয়ার P ফ্লো হওয়ার জন্য মানে এই জায়গা থেকে এই জায়গায় এটা হচ্ছে যদি সেন্ডিং এন্ড, এটাকে বলা হয় সেন্ডিং এন্ড, আর এটাকে বলছি আমি রিসিভিং এন্ড। এখান থেকে এখানে পাওয়ার যাচ্ছে, তো পাওয়ার যাচ্ছে ধরে নিচ্ছি P, কারেন্ট I, আর এখানে ভোল্টেজ কত নিচ্ছি আমি ট্রান্সমিশনে, ভোল্টেজটা নিচ্ছি আমরা সবসময় ভোল্টেজ কি রিসিভিং এন্ডে ভাবি, তো রিসিভিং এন্ড ভোল্টেজ হচ্ছে V। বোঝানো গেছে কি বলছি, ভোল্টেজ V বলা মানে ওটা রিসিভিং এন্ডের ভোল্টেজ। তো পাওয়ার P ফ্লো হচ্ছে তার ভ্যালু হচ্ছে V/I। এবার ধরলাম আমি ধরে নিতে পারি যে ভিটাকে ভোল্টেজটাকে আমি n টাইমস বাড়িয়ে দিলাম, তাহলে V1 ইকুয়াল টু কত হবে, NV, V1 ইকুয়াল টু NV। তাহলে এবার পাওয়ার যদি সেম থাকে, তাহলে কী হবে, VI ইজ ইকুয়াল টু V1 I1, এখন নতুন যে কারেন্টটা হবে তাহলে এখান থেকে আমি কী পাবো, I1 ইকুয়াল টু I/N, মানে আগে যা কারেন্ট যাচ্ছিল তার n টাইমস কমে যাবে। তাহলে এখানে কি বুঝলাম যে পাওয়ার ভোল্টেজ যতগুণ বাড়াবো কারেন্ট ততগুণ কী হবে, কমে যাবে। বোঝা গেছে? তো এখানে যদি আমি ধরে নিই যে কারেন্টের উপরেই আমি ডিপেন্ড করছে আমার কি, যে তারের সাইজটা, যেটা একটু আগে বলছিলাম যে কারেন্ট বেশি গেলে পাঠাতে গেলে বড় তার লাগবে, কারেন্ট কম পাঠাতে গেলে কম ক্রস সেকশনের তার লাগবে। তাহলে এখানে n টাইমস যখন আমার কি হচ্ছে, কারেন্ট কমে যাচ্ছে, তো আমি বলতে পারি যে আমার ফার্স্ট যে কন্ডিশনটা এখানে যদি এত বড় একটা তার লাগে, এখানে কী হবে, ছোটো তার একটা লাগবে, n টাইমস কমে যাবে। সেটা যদি 10 গুণ করে দিই ভোল্টেজ, তাহলে ক্রস সেকশনও 10 গুণ কমে যাবে। তা এইভাবে আমরা কি বুঝতে পারছি, এটা বেসিক বলছি, এটা ডিটেল আলোচনা করছি না এই কারণেই, কারণ এর ডিটেলসটা আমাদের কোনো পরীক্ষায় লাগবে না, কোনো জায়গায় এইভাবে কোশ্চেন আসেন, জাস্ট বেসিক কনসেপ্টটা এখানে জানাতে হবে যে কী হয়।
এত ডিটেলে যাওয়ার দরকার নেই। তো এখানে কি বুঝতে পারা যাচ্ছে যে তারের ক্রস সেকশন কি হচ্ছে আমার কমে যাচ্ছে, একদম পরিষ্কার বাংলায় বোঝা যাচ্ছে যে ভোল্টেজ বাড়ালে সরু তার দিয়েও আমি সেম পরিমাণ পাওয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। এটা বিরাট বড় অ্যাডভান্টেজ। ফার্স্ট কি, এখানে কি হচ্ছে আমার লেস ভলিউম, এটা কি তারের ভলিউম কম, মানে কি যখন ভলিউম কম লাগছে তাহলে কী হবে প্রাইস কম লাগছে, প্লাস এটাকে স্ট্রাকচারের মধ্যে ঝুলাতে তো স্ট্রাকচার স্ট্রেংথ তো কম লাগবে। একটা মোটা তারকে উপর থেকে হ্যাং করতে যে পরিমাণ স্ট্রেংথ লাগবে একটা স্ট্রাকচারে বা যে খুঁটিটা বা যে টাওয়ারটার মধ্যে ঝুলাবো, এটা সরু তার নিয়ে যেতে অনেক কম খরচা হবে। ওটাকে যখন লেইং করব, মেনটেনেন্স করবো, প্রত্যেকটা জায়গায় আমার কস্ট কম হবে। বুঝতে পেরেছি কি বলছি? তাহলে ভোল্টেজ বাড়ালে আমার কি হচ্ছে, টোটাল যে মেটেরিয়াল বা আমার যে কস্ট ইনভলভ হচ্ছে, ক্যাপিটাল কস্ট ইনভলভ হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন বিল্ড আপ করতে, সেটা অনেক কমে যায়। প্লাস কি হয়, যদি আমার কি হচ্ছে এখানে যেহেতু কারেন্ট কমে যাচ্ছে, আমার কি হয় ড্রপটা, ভোল্টেজ ড্রপটাও কমে যায়। এবার এটা যে ডেসক্রিপশনটা দিলাম, এটা কিসের বেসিসে না কারেন্টের বেসিসে। নেক্সট আরেকটা কী জিনিস হয়, শুধুমাত্র কারেন্ট দেখে আমরা কি করি যে একটা ট্রান্সমিশন লাইনের তারের কতটা ক্রস সেকশন হবে সেটা আমরা ডিসাইড করতে পারি না। কারণ কি হয়, তারের লেন্থটা কত বেশি নিচ্ছি, যদি খুব লেন্থ বেশি নিয়ে নিই ক্রস সেকশন তো আমি কমে গেল, এবার লেন্থ অনেক বেশি নিলে হবে রেজিস্ট্যান্সটা এমনি বেড়ে যাচ্ছে। তো রেজিস্ট্যান্সটা যখন বেড়ে যাবে কি হবে, হয়তো এই পরিমাণ কারেন্টকেও নিয়ে নিতে পারবে। তাহলে আমি কি করতে পারি, ভোল্টেজ যদি খুব বাড়িয়ে দিই, অনেক বাড়িয়ে দিই, তার কারেন্ট অনেক কমে যাবে, আর ছোট্ট তার দিয়েও পার করে দিতে পারবো। কিন্তু খুব ছোট হয়ে গেলে তারটা কী হবে, ওর রেজিস্ট্যান্স অনেক হাই হয়ে যাবে, লেন্থের রেসপেক্ট, লেন্থ তো যেটা ছিল সেটাই থাকবে। তা ওই ক্ষেত্রে কী হবে, আমার যে পরিমাণ ভোল্টেজ পাঠাচ্ছি কারেন্টটার উপরে আমার কী হবে, ওই ভোল্টেজটা অনেক ড্রপ হয়ে যাবে। তো আমার যখন ট্রান্সমিশন লাইনে আমরা ডিজাইন করি, দুটো জিনিসই আমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, কারেন্টটা যাতে ও উইথস্ট্যান্ড করতে পারে তারটা, তার সাথে সাথে ভোল্টেজ ড্রপটা যেন একটা লিমিটের মধ্যে থাকে। আমি 100 ভোল্ট পাঠালাম আর ওই মাথায় গিয়ে 20 ভোল্ট পেলাম, এটা কোনো লজিক্যাল কথা নয়। তা এইরকম ট্রান্সমিশন লাইন ডিজাইন করার কোনো মানেই হয় না। তো আমাকে দেখতে হবে 5% যেটা আমাদের স্ট্যান্ডার্ড, বা 6% যে স্ট্যান্ডার্ড আমাদের আই রুলে লেখা থাকে, ভোল্টেজ ড্রপটা যেন ওর মধ্যে থাকে। তো এবার যদি আমি ধরে নিই যে ভোল্টেজ ড্রপকে কনসিডার করি, কনসিডারিং ভোল্টেজ ড্রপ, তো ভোল্টেজ ড্রপকে কনসিডার করে যদি আমি এই সেম জিনিসটাকে এক্সপ্লেন করি, তাহলে আমার যদি ধরে নিই প্রথমে কারেন্ট আই যাচ্ছিল, ভোল্টেজ কি দিয়েছিলাম ভি, তাহলে এবার এটা তার, এটা যদি একটা তার হয়, এর অ্যাক্রসে কি হচ্ছে আমার, এটা একটা তার, এর অ্যাক্রসে ভোল্টেজ ভি, আর এর ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে আই। তাহলে এর রেজিস্ট্যান্স আমি লিখতে পারি আর ইকুয়াল টু কত হবে, ভি বাই আই। এবার পাওয়ার কত হচ্ছে আমার এখানে, পি ইকুয়াল টু ভি ইন্টু আই। তাহলে এবার যদি এখান থেকে আমি এটাকে রিপ্রেজেন্ট করি কী হবে, বা নতুন ভোল্টেজ যদি ভি ওয়ান ইকুয়াল টু এন ভি হয়, তাহলে আই ওয়ান ইকুয়াল টু কত হবে, আই বাই এন। তাহলে এটা যখন ফ্লো হবে তখন আমি যদি রেজিস্ট্যান্স বার করি আর ড্যাশ বা আর ওয়ান যদি বার করি, সেটা কত হবে, আর ওয়ানটা না ভির জায়গায় বসবে এন ভি, আইর জায়গায় বসবে আই বাই এন, তাহলে এটা কি হবে, এখানে উঠে গেলে এন স্কোয়ার ভি বাই আই, তাহলে আর ওয়ান ইকুয়াল টু এন স্কোয়ার আর। তাহলে এখানে বোঝা যাচ্ছে এই সেম কনসেপ্টের জন্য রেজিস্ট্যান্স কি হচ্ছে, এন স্কোয়ারে চলে আসছে। তাহলে সেম রেজিস্ট্যান্স রাখতে গেলে কি করতে হবে আমাকে, এখানে একটা 1 বাই এন স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি বলতে পারি আমাকে নিউ রেজিস্ট্যান্স উইল বি 1 বাই এন স্কোয়ার টাইমস। তো নতুন রেজিস্ট্যান্সটা যদি আমি 1 বাই এন স্কোয়ারে কমিয়ে দিই, তাহলে কি আগের সাথে ভোল্টেজ ড্রপটা আমার সেম থাকবে, বুঝতে পেরেছি? এই এটা ভোল্টেজ ড্রপ লিখছি, ঠিক আছে, আগের সাথে ভোল্টেজ ড্রপটা আমার সেম থাকবে। তাহলে নতুন রেজিস্ট্যান্সটা যখন 1 বাই এন স্কোয়ার কমে যাচ্ছে, তাহলে ক্রস সেকশন এরিয়াটা যেটা বোঝাচ্ছিলাম যে কতটা কমবে সেটা বোঝানোর জন্য বলছি, ক্রস সেকশন এরিয়াটা কতটা কমবে না, আমরা জানি আর ইকুয়াল টু, আমরা কি জানি, আর ইকুয়াল টু রো এল বাই এ। রোটা হচ্ছে রেজিস্টিভিটি, এটা কোন মেটেরিয়াল ইউজ করছি, কপার না অ্যালুমিনিয়াম কি ইউজ করছি তার উপর ডিপেন্ড করছে, তাই এটা চেঞ্জ হবে না। এলটা তো লেন্থ, আমি জানি কতটা লেন্থ, এটা লেন্থ ভোল্টেজের সাথে লেন্থ চেঞ্জ করছি না আমি, সেম ট্রান্সমিশন লাইনটা একবার কম ভোল্টেজ একবার বেশি ভোল্টেজ আমি টেস্ট করছি, তা শুধু কি চেঞ্জ হচ্ছে এরিয়া, এই এরিয়ায়
ক্রস সেকশন এরিয়া, তাহলে এরিয়া যখন চেঞ্জ হচ্ছে তাহলে এখানে বুঝতে পারছি এটা 1/n² করতে গেলে কি হবে, এরিয়া A1 ইকুয়াল টু কী হবে, আগের A/n², তবে গিয়ে আমার রেজিস্ট্যান্সটা কমবে। তাহলে এখানে বুঝতে পারছি আমার কি হবে না, এই যে ক্রস সেকশনটা n² টাইম কমবে, কি হবে n² টাইম কমবে। মানে কি, যদি একটা জায়গায় 100 ভোল্টে পাঠানোর জন্য যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটাকে যদি আমি 1000 ভোল্ট করে দিই, সেম পাওয়ার ট্রান্সমিশনের জন্য আমার যে পরিমাণ ক্রস সেকশন ইউজ করতে হবে সেটা হচ্ছে কি আগের তুলনায় 100 টাইমস কম, 1/10 টাইমস হয়েছে যেহেতু ভোল্টেজটা, 1/10² মানে 100 টাইমস ওর কী হবে, ক্রস সেকশন এরিয়া কমে যাবে। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভোল্টেজ বাড়ালে একটা বিরাট বড় অ্যাডভান্টেজ পাচ্ছি, তারের সাইজটা অনেক ছোট হয়ে যাচ্ছে। বুঝাতে পেরেছি কি বলছি? তো ফার্স্ট অ্যাডভান্টেজ কি পেলাম না, ক্রস সেকশন এরিয়া লেসার, কি হবে, ক্রস সেকশন এরিয়া অনেক কম লাগবে। তাহলে ক্রস সেকশন এরিয়া যদি কম লাগে তাহলে কি কি অ্যাডভান্টেজ হবে, মেটেরিয়াল কি হবে, কম লাগবে। সেকেন্ড কি হবে, ইনস্টলেশন কস্ট কি হবে, কম লাগবে। প্রত্যেক জিনিসে কস্ট কম লাগবে। তা এটা হচ্ছে মেজর অ্যাডভান্টেজ, বোঝা গেছে। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ নিয়ে করবো, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। তো ট্রান্সমিশন এফিসিয়েন্সি কী হবে, আমার অনেক ইমপ্রুভ হয়ে যাবে। ট্রান্সমিশন এফিসিয়েন্সি গিয়ে ভোল্টেজ বাড়ালে ইমপ্রুভ হবে। কীভাবে হবে সেটা দেখছি এবার। ধরে নিই এখানে একটা আমার ট্রান্সমিশন লাইনে কি হচ্ছে, এটা একটা জেনারেটর আছে, ঠিক আছে। এখান থেকে আমার পাওয়ার গেল, এখানে একটা লোড আছে যেটা এল, এটা হচ্ছে জেনারেটর জি। তাহলে এখানে যদি আমার কারেন্ট এদিক থেকে এইভাবে যায়, এখানে কারেন্ট যদি আই হয়, আর এই ট্রান্সমিশন লাইনটার লোডটার উপর আমি বলছি না, শুধু ট্রান্সমিশন লাইনটার কথা আমি ডিসকাস করছি। এখানে যদি ভোল্টেজ আমার কি হয়, ভি হয়, তাহলে এটাকে কি বলছি আমরা, রিসিভিং এন্ড। এই জায়গাটা হচ্ছে রিসিভিং এন্ড। কেটে দিলাম কেন, এদিকটা লোড, যা খুশি লাগাতে পারি সেটা লোডের পারপাস। আর এটা কি বলছি, এটা ট্রান্সমিশন লাইন, এদিকটা কি বলছি, সেন্ডিং এন্ড, কারণ এদিক থেকে পাওয়ার এদিকে সেন্ড করা হচ্ছে, সেন্ডিং এন্ড। কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ফেরত আসছে, ফেজ দিয়ে গিয়ে নিউট্রালে আসছে, বা প্লাস থেকে গিয়ে মাইনাসে আসছে, যা খুশি হতে পারে। সেটা জাস্ট বেসিক একটা স্ট্রাকচার রেখেছি আমাদের প্রবলেমটা যেটা নিয়ে ডিসকাস করছি সেটা ক্লিয়ারিফিকেশনের জন্য, ঠিক আছে। এখানে যদি ভোল্টেজ ভি হয়, তাহলে এই তারটার যদি রেজিস্ট্যান্স আমার আর হয়ে থাকে, তাহলে এই তারটার রেজিস্ট্যান্স কী হবে, আর হবে। তাহলে এখান থেকে এখানে কারেন্ট যে ফ্লো হচ্ছে তার জন্য যে ভোল্টেজ ড্রপ হবে, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে না, এটা আইআর আর এখানে আইআর, একটা সেকশন দুটো সেকশন, তারা কত হবে 2IR, গিয়ে ফিরে এলো, এটা যোগ করলে দুটো হচ্ছে, তাহলে এখানে I/R, এখানে I/R যোগ করলে 2IR। তাহলে সেন্ডিং এন্ড ভোল্টেজ যদি ভি হয়, রিসিভিং এন্ড কত হবে, রিসিভিং এন্ড ভোল্টেজ না, এই ভোল্টেজটা তার সাথে ড্রপটা যোগ করলে এখানকার ভোল্টেজ পাবো আমি, তাহলে কত হবে ভি প্লাস 2IR। তাহলে এফিসিয়েন্সি, ফার্স্টের এফিসিয়েন্সি এটা একটু কত হবে না, যেটা পাচ্ছি এখানে বাই নিচেরটা। এবার এখানে পাচ্ছি কি, এফিসিয়েন্সি কিসের উপর ডিপেন্ড করে, আমার পাওয়ারের উপরে। তাহলে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, আমার এফিসিয়েন্সি মানে কি হয়, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এখানে আউটপুট কোনটা, রিসিভিং এন্ড, ইনপুট কোনটা, সেন্ডিং এন্ড। তাহলে আউটপুটে পাওয়ার কি আছে, ভোল্টেজ আছে ভি, তাহলে এখানে লিখতে পারি ভি ইন্টু আই, টোটাল পাওয়ার কত ভি, কারেন্ট যাচ্ছে আই, ভি ইন্টু আই। আর রিসিভিং এন্ডে পাওয়ার কত হচ্ছে ভি, এখানে ভিটা কত, ভোল্টেজটা এখানকার ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ হচ্ছে ভি প্লাস 2IR। তাহলে ভোল্টেজের জায়গায় বসবে ভি প্লাস 2IR ইন্টু আই। তাহলে এই আই আমার কাটা গেল, তাহলে এখান থেকে বলতে পারি ভি বাই ভি প্লাস 2IR। এটা হলো ফার্স্ট কন্ডিশনের আমার হচ্ছে এফিসিয়েন্সি।
এবার যদি ভোল্টেজটাকে আমি কি করি V1 ইকুয়াল টু হচ্ছে NV করি আগের মতো, তাহলে কি হবে I ইকুয়াল টু কী হবে I1 ইকুয়াল টু I/N হবে, I1 ইকুয়াল টু I/N হবে। তো নতুন এফিসিয়েন্সি কত হবে η1 ইজ ইকুয়াল টু ভির জায়গায় হবে NV, আইর জায়গায় I/N, ভির জায়গায় কী হবে NV প্লাস 2I/N ইন্টু আর এটা হচ্ছে I/N। তাহলে I/N I/N কেটে গেল, তাহলে এখানে N দিয়ে যদি ভাগ করি উপরে কত হবে V বাই নিচে হচ্ছে V প্লাস 2IR/N স্কোয়ার, 2IR/N স্কোয়ার। তো এখান থেকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এফিসিয়েন্সি ইটা ছিল আর এখানে যে এফিসিয়েন্সি η1, সেখানে এনের ভ্যালু যদি 1-এর থেকে বেশি হয়, সেটা 2 হতে পারে, 4 হতে পারে, 100 হতে পারে, 500 হতে পারে, যাই হোক সেটা মেজর ব্যাপার নয়। তো সেটা যদি বেশি হয় তাহলে কী হবে আমার এই পোর্শানটা VV আর এখানে কি আছে V আর V দুটো সেম আছে, এখানে শুধু IR আছে 2IR, এখানে 2IR/N স্কোয়ার। তো এখানে বোঝা যাচ্ছে যদি এই এনের ভ্যালু 1-এর বেশি হয় তাহলে এই পোর্শানটা কী হবে কমে যাবে, এই পোর্শানটা কী হবে সবসময় এটার তুলনায় কী হবে কম হবে। তার এটা কম হওয়া মানে এই টোটাল নিচের পোর্শানটা কী হবে, নিচের পোর্শানটাও কম হবে। এই নিচের পোর্শানটা যদি কম হয় এফিসিয়েন্সিটা কী হবে বেশি হবে, এফিসিয়েন্সিটা কী হবে বেশি হবে। তো এখানে বোঝা গেল N1 ইজ অলওয়েজ গ্রেটার দেন হবে কি η1 ইকুয়াল টু অলওয়েজ গ্রেটার দেন হবে ইটা। মানে এখানে বোঝা গেল ভোল্টেজ N টাইমস বাড়ানোর জন্য আমার এফিসিয়েন্সিটা ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হলো, অনেক বেশি ইমপ্রুভ হলো। তাহলে এখানে একটা নেক্সট যেটা পয়েন্ট আমি পেলাম সেটা হচ্ছে কি হায়ার। তো নেক্সট যেটা পেলাম সেটা হচ্ছে একটা সেকেন্ড যেটা পয়েন্ট পেলাম সেটা হচ্ছে কি হায়ার এফিসিয়েন্সি। তো আমরা কি লাস্ট অবধি কী পেলাম না ভোল্টেজ হাই ভোল্টেজে কি হচ্ছে ক্রস সেকশন এরিয়া কম লাগছে, কস্ট কম লাগছে, মেটেরিয়াল কম লাগছে, এফিসিয়েন্সি বেটার হচ্ছে। এই জন্যই আমরা কি করি হাই ভোল্টেজে আমরা যে কোনো ট্রান্সমিশন ইউজ করি, ট্রান্সমিশন সিস্টেম সবসময় হাই ভোল্টেজ ইউজ করি। এবার সমস্যা কি আছে, তাহলে অনেকে ভাবতে পারে তাহলে অনেক হাই ভোল্টেজ কেন করে দিই না, 11 kV থেকে কেন 132 করলাম কেন, সেটাকে তো আমি একবারে 1000 কিলোভোল্টও করে দিতে পারতাম, সেটাই সব জায়গায় নিয়ে যেতে পারতাম। তো ভোল্টেজ বাড়ালে যেমন অ্যাডভান্টেজ দেখতে পেলাম সেরকম কি আমার ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কি রয়েছে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ডিসঅ্যাডভান্টেজটা কি, যখন ভোল্টেজ অনেক বাড়িয়ে ফেলবো তো কি হয় দুটো তারের মধ্যে যে গ্যাপ এয়ারটা থাকে সেই এয়ারটার মধ্যে কি হয় একটা এয়ারের ব্রেকডাউন ভোল্টেজ থাকে, মানে একটা লিমিটের বাইরে ভোল্টেজ চলে গেলে কী হবে এই এয়ারটাও কী হয় ইলেকট্রিক্যালি কন্ডাক্টর হিসেবে কাজ করে, মানে যে কোনো ইনসুলেটার একটা ভোল্টেজের বাইরে কী হয় অ্যাজ এ কন্ডাক্টর হিসেবে কাজ করে। বুঝাতে পেরেছি? তো ইনসুলেশনের জন্য এয়ার থাকুক বা আন্ডারগ্রাউন্ড কেবিলের ইনসুলেশন থাকুক বাইরে, পিভিসি ইনসুলেশন বা এক্সএলপি ইনসুলেশন সেগুলো পরে দেখছি। তো তার ইনসুলেশনের যে গ্রেডটা বা যে ভোল্টেজের যে উইথস্ট্যান্ড ক্যাপাসিটিটা সেটা কিসের উপর ডিপেন্ড করে না কত আমি ভোল্টেজ পাঠাচ্ছি। যদি আমি ভোল্টেজ অনেক বাড়িয়ে দিই আমাকে কি করতে হবে টাওয়ারের ক্ষেত্রে তারগুলোকে অনেক দূরে দূরে নিয়ে যেতে হবে, আর আন্ডারগ্রাউন্ড কেবিলের ক্ষেত্রে কী করতে হবে আমার উপরে যে কোটিংটা দিচ্ছি বা যে ইনসুলেশনটা দিচ্ছি সেটা অনেক বড় ইউজ করতে হবে। এর জন্য কি হবে আমার কস্ট অনেক বেশি হবে, প্লাস টাওয়ার থেকে যে আমাদের যে ট্রান্সমিশন টাওয়ারগুলো থাকে সেগুলো কীরকম থাকে এইভাবে থাকে, তো এখানে কী থাকে এরকম করে ঝুলানো থাকে কিছু ডিস্কের মতো জিনিস দেখতে পাওয়া যায়। তা এগুলো কী বলা হয় ডিস্ক ইনসুলেটার, কী বলা হয় ডিস্ক ইনসুলেটার। তা এই ডিস্ক ইনসুলেটারগুলো নাম্বার অফ ডিস্ক ইনসুলেটার অনেক বেশি দিতে হবে। তো এই কারণে কী হবে টাওয়ারটা অনেক ভারী হয়ে যাবে এবং ওকে স্ট্রাকচারটাকে আরও মজবুত করতে হবে। তাহলে যেমন তারের সাইজ ছোট হওয়ার জন্য আমার কি হচ্ছিল না কস্ট কম হচ্ছিল, সেমভাবে ভোল্টেজ বাড়ালে কি হবে ইনসুলেশনের জন্য কি হবে আবার কস্ট বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে ভোল্টেজ বাড়ালে যেমন তারের মেটেরিয়ালের খরচা কমছে সঙ্গে সঙ্গে ইনসুলেশন খরচা আমার বেড়ে যাচ্ছে। তাহলে আমি কি ভোল্টেজ চয়েস করব, তো আমাকে দেখতে হবে একটা লেন্থের মধ্যে ট্রান্সমিশন করতে গেলে প্রথমে যে ইনস্টলেশন কস্ট রয়েছে সেখানে মিনিমাম জায়গায় আসতে হবে প্রথম, সেটা কীটা নিয়ে না তারের কতটা খরচা কমছে তার সাথে ইনস্টলেশনের খরচা কতটা বাড়ছে, সেটা যেখানে বেস্ট মোমেন্ট পাবো যে হ্যাঁ এই ভোল্টেজটা সিলেক্ট করলে আমি তারের খরচাটা আর ইনস্টলেশন খরচাটা দুটোর যে সাম আপ হচ্ছে টোটাল যোগফলটা আমার কি হচ্ছে আমার মিনিমাম হচ্ছে, তাহলে সেই ভোল্টেজটা আমরা সিলেক্ট করব ওই লেন্থে ভোল্টেজ ট্রান্সমিশনের জন্য। তো সেটা কিভাবে সিলেক্ট করা হয়, কি পদ্ধতিতে করা হয় সেটা আমরা এবার দেখব।